আমি আপনাকে ভালোবাসি। তুই আমার আম্মুর স্টুডেন্ট হয়ে আমার সাথে রিলেশন করতে এসেছিস? তোর কত বড় সাহস! আর তোর বয়স কত? দেখে তো মনে হচ্ছে তুই এখনো ফিডার খাস। প্রেম বয়স মানে না, প্রেমে কোনো বাধা নেই। সিনিয়র জুনিয়র প্রেম করতে পারে। আমি আপনার থেকে ছোট হয়েছি তো কি হয়েছে? ছেলেরা ছোট হলে কোনো সমস্যা নেই, সিনিয়র বউদের আদর পাই বেশি। তুই দাঁড়া, তোর সিনিয়র জুনিয়র প্রেম বের করতেছি আমি আম্মুকে এক্ষুনি বলতেছি। আম্মু, আম্মু। এই বলে মিতু তার আম্মুকে ডাকতে লাগলো। এইদিকে শাওন এক দৌড়ে মিতুদের বাড়ি থেকে চলে আসলো তাদের বাড়িতে। অন্যদিকে রুবাইদা ম্যাডাম মানে মিতুর আম্মু মিতুর কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? আজকে আমাদের বিয়ের 20 বছর পূর্ণ হয়েছে। তোর জন্য কি আমরা সেলিব্রেশন করতে পারবো না? ওইখানে কত মানুষ দাঁড়িয়ে আছে। সেলিব্রেশন করবে তাতে তো আমি বাধা দেই নাই। তোমার স্টুডেন্ট আমার সাথে প্রেম করতে এসেছে। মানে তুই কার কথা বলছিস? কার কথা বলবো? ওই যে শাওনের কথা। তোমার তো আবার প্রিয় স্টুডেন্ট সে। তুমি জানো সে আমাকে প্রপোজ করেছে, আর আমি ঠাস করে তার গালে চড় দিয়েছি। চর মারছিস ভালো কথা, তাহলে আমাকে ডাকার প্রয়োজন কি ছিল? আর শাওন কোথায় গেছে? তাকে ডাক দে। পিচ্ছি অনেক ফাজিল হয়ে গেছে, আমার মেয়ের সাথে প্রেম করতে চাইতেছে। ওর প্রেম আমি বের করছি। আজকে আর তাকে এখানে পাবে না। সেই এলাকা ছেড়ে তাদের এলাকায় চলে গেছে, মানে ভয় পেয়ে চলে গেছে। তুমি কালকে তাকে কলেজে ধরবে আর বলবে সে কেন আমাকে প্রপোজ করেছে। আচ্ছা, ওইটা না হয় পরে দেখা যাবে। এখন চল, ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, তাদের সাথে গিয়ে কথাবার্তা বলি। এই বলে মিতু এবং মিতুর আম্মু চলে আসলো সবার কাছে। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। এইদিকে শাওন বাড়িতে এসে সোজা তার রুমে চলে গেছে। শাওনের এইরকম কাণ্ড দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে, তোর আবার হঠাৎ কি হয়েছে? এইভাবে বাহির থেকে দৌড়ে এসে সোজা রুমে চলে গেলি কেন? আর বইল না, মিতু আপু দৌড়ানি দিয়েছে আমাকে আজকে। ও মিতু আপুকে প্রপোজ করেছে এটার জন্য। তোর জন্য যদি ম্যাডাম আমাকে ফোন দেয় তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেব। তুই প্রত্যেকদিন মিতুকে প্রপোজ করিস। ম্যাডাম কিন্তু এখনো আমাকে ফোন দেয় নাই। হঠাৎ যদি একদিন ফোন দেয় আর যদি তোর নামে বিচার দেয় তাহলে তোর খবর আছে। আচ্ছা, বাড়ি থেকে বের করে দিলে এখনই দাও, আমি ম্যাডামদের বাসায় চলে যাই। ম্যাডাম তো আর আমাকে ফেলে দিবে না, তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। আমার মতো আরও ছেলে পাবে নাকি? হয়েছে, তুই যেই ফাজিলের ফাজিল, আর কথা বলতে হবে না তোর। তুই রুমে বসে থাক, বাইরে থেকে দরজা আমি লাগিয়ে দিয়ে যাইতেছি, যাতে তুই ঘর থেকে বের হতে না পারিস। তোর জন্য মানুষের কথা শুনতে পারবো না। এই বলে শাওনের আম্মু তাড়াতাড়ি করে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো। অন্যদিকে শাওন বারবার দরজা ধাক্কাচ্ছে আর বলতেছে, আম্মু দরজা খুলো, আমি বাহিরে যাব। আমার বন্ধু বান্ধবরা আমার জন্য অপেক্ষা করতেছে। শাওনের কথা তার ঘরে সীমাবদ্ধ অবস্থায় রয়ে গেল। তার কথা আর রুমের বাইরে বের হলো না। অন্যদিকে মিতু তার আম্মুর 20 বছরে বিবাহ বার্ষিকী পূরণ করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 7টা শাওন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো বাইরে। তার বন্ধু বান্ধবদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় মিতুকে দেখতে পেল, রিক্সা দিয়ে যাইতেছে। এটা দেখে নাহিদ বলতে লাগলো, কিরে শাওন, ওই দেখ তোর ম্যাডামের মেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ওর গালে একটা চুমু দিয়ে চলে আয়। তুই যদি চুমু দিয়ে চলে আসতে পারিস তাহলে ভাববো তুই একটা বেটা, আর যদি না পারিস তাহলে আমরা সবাই ধরে নেব তুই বেডি মানুষ। কিরে, আমার কথা সত্যি নাকি মিথ্যা? তোরা হ্যাঁ বা না বল। হ্যাঁ হ্যাঁ, নাহিদের কথা একদম সত্যি। শাওন তাড়াতাড়ি যা, রিক্সা কিন্তু চলে যাইতেছে। পরে কিন্তু আর এই সুযোগ পাবি না, তখন কিন্তু আমরা তোকে অন্য নাম ধরে ডাকবো। শাওন তাদেরকে কিছু না বলে এক দৌড়ে চলে আসলো রিক্সার কাছে। রিক্সাওয়ালা আস্তে রিক্সাটা চালাচ্ছে, কারণ রাস্তাটা বেশ ভাঙ্গা। এই ফাঁকে শাওন তাড়াতাড়ি করে রিক্সায় উঠে মিথুর গালে চুমুতে আবার তাড়াতাড়ি করে নেমে দৌড়াতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল বুঝতে পারলো না মিতু। পিছনে ফিরতেই দেখতে পেল শাওন দৌড়াতে দৌড়াতে যাইতেছে। এটা দেখে মিতু রাগে রাগে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটাকে সন্ধ্যাবেলা আমার কাছে পাই তখন দিব। আম্মুর কাছে তো পড়তে যাবে, বহুত ফাজিল হয়ে গেছে। তাকে কিছু না করলে সে ভালো হবে না। আম্মুর কাছে আর বিচার না দিয়ে কিছু করে দেব, তখন আর আম্মু কিছু বলতে পারবে না। মিতু এসব মনে মনে বলতেছে। এদিকে রিক্সাওয়ালা মামা চলে আসলো মিতুর গন্তব্য স্থানে। মিতু রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া দিয়ে চলে আসলো তার বান্ধবীর বাসায়। কলিং বেল দিতেই তার বান্ধবী মিতালি এসে দরজা খুলে দিল। মিতুর রাগান্বিত মুখ দেখে মিতালি বলতে লাগলো, কি রে মিতু, তোর আবার কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই প্রচুর রেগে আছিস। সকাল সকাল আবার তোর কানের নিচে কে টোকা মারলো? মিতালি, ফাজলামি করবি না। ফাজলামি একদম ভালো লাগে না আমার।
ওই শাওনের বাচ্চাকে কিছু না করলে ওই শাওনের বাচ্চা ঠিক হবে না। বহুত ফাজিল হয়ে গেছে। আজকে সরাসরি আমাকে কিস করেছে, তাও আবার রিক্সার আশেপাশে মানুষ তাকিয়েছিল। তুই তোর আম্মুকে কিছু বলতে পারিস না? তুই তো এখন বড় হয়েছিস, আর ওই ছেলেটা এখনো তোর হাঁটুর বয়সী। তোর আম্মু যদি ওই ছেলেটাকে কিছু না করে তাহলে তুই নিজে কিছু একটা করে দে বা ভয় দেখা, তাহলেই তো ছেলেটা আর তোর সাথে কোনো কিছু করবে না। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করেছি যে কিছু একটা করব, তাও আবার আজকেই করতে হবে। সন্ধ্যাবেলা পড়তে যাবে, আজকে কিছু একটা করব। আর আম্মু আজকে বাসায় নাও থাকতে পারে, যদি বলে আমাকে তাকে পড়িয়ে দেওয়ার জন্য, তাহলে এই সুযোগে কিছু একটা করতে পারবো। তুই একটু আমার সাথে থাকতে পারবি সন্ধ্যাবেলা? অবশ্যই থাকতে পারবো, একটু বস, আমি রেডি হয়ে আসতেছি। এরপরে দুইজন একসাথে কলেজে যাব। কলেজ শেষ করে আমার একটু কাজ আছে, তুই যেতে পারবি আমার সাথে নাকি বাসায় চলে যাবি? বেশি দেরি হয়েছে নাকি? 2-3 ঘন্টার মতো লাগলে আমি যেতে পারবো না। যদি 1 বা 2 ঘন্টা লাগে তাহলে আমি যেতে পারবো। আরে 2-3 ঘন্টা লাগবে না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো লাগবে। আব্বুর অ্যাকাউন্ট থেকে টাকা উঠাবো। আব্বু তো কাজের জন্য আবার অস্ট্রেলিয়া গেছে, 15-20 দিন পর আসবে। বাসায় বাজার নেই, তাই আম্মু বলেছে যে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে আনার জন্য। আজকে তো আবার 2 তারিখ, সবাই তো ব্যাংকের থেকে টাকা তুলবে। যদি দেরি হয় তাহলে তো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে, আর দেরি না হলে সাথে সাথেই তুলে নিয়ে আসতে পারবো। আচ্ছা, যাবো নে। এখন তাহলে গিয়ে রেডি হয়ে আয়। মিতালি চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে এসে মিতুকে নিয়ে কলেজের দিকে যেতে লাগলো। অন্যদিকে শাওন তার বন্ধুদের কাছে আসতেই নাহিদ বলতে লাগলো, শাওন, তুই ভাই একদম পিওর বেটা মানুষ। আজকে তুই প্রমাণ করে দিলি যে তুই একটা বেটা মানুষ। এতদিন আমরা ভেবেছিলাম তুই বেডি মানুষ। আজকে তুই প্রমাণ করে দিয়েছিস তুই সত্যি সত্যি বেটা মানুষ। প্রমাণ যেহেতু করে ফেলেছি, এখন আমি তাহলে বাসায় চলে যাই। আবার তো কলেজে যেতে হবে। তোরা কি কলেজে যাবি না আজকে? না, আজকে কলেজে যাব না। আজকে কলেজে গেলে ম্যাডাম আমাদেরকে ধরে মারধর করবে। কারণ তুই জানিস ওই দিন আমরা কলেজের গাছ থেকে ডাব চুরি করে খেয়েছিলাম। পরে আমাদের দেখে ফেলেছে ম্যাডাম, তাই আর কি যাব না আজকে। তুই চাইলে যেতে পারিস, তুই তো আবার ম্যাডামের প্রিয় ছাত্র, তোকে ম্যাডাম কোনো কিছুই বলবে না। আমাকে তো যেতেই হবে ম্যাডামের সাথে। মিল না রাখলে ম্যাডাম তো পরবর্তীতে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। এটার জন্য তো আমার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে সাথে সাথে ফোন দিবি, আমরা সাথে সাথে চলে আসব। ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম। তোরা থাক তাহলে এখন। এই বলে শাওন চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। শাওন তাড়াতাড়ি করে ক্লাসের সামনে চলে আসলো। এসে দেখে রুবাইদা ম্যাডাম ক্লাস করতেছে। ম্যাডাম শাওনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার শাওন, তোমার আজকে এত দেরি হয়েছে কেন? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো, আজকে এত দেরি হওয়ার কারণ কি? আসলে ম্যাডাম, দেরি হওয়ার কারণ অনেক কিছুই আছে। আপনার মেয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, একটু ইটিস পিটিস করেছিলাম, তাই আর কি দেরি হয়ে গেছে। ফাজিল ছেলে, যাও গিয়ে তোমার সিটে বসো গিয়ে। এরকম মিথ্যে কথা আর বলবে না কখনো। ম্যাডাম, মিথ্যা কথা বলি নাই, একদম সত্যি কথা বলেছি। আপনার মেয়ের গালে কিস করে এরপরে দৌড়ে পালিয়ে গেছি। আপনি আবার কিছু মনে করেন না, আপনি তো জানেনই সবকিছু। মিতুর আম্মু আর কথা বাড়ালো না, কারণ উনি জানে এখানে যত কথা বাড়াবে শাওন তত বেশি কথা বলবে। শাওন তার ছিটে চলে গেল। এদিকে রুবাইদা ম্যাডাম ক্লাস করানো শেষ করে চলে আসলো তার কেবিনে। শাওন কয়েকটা ক্লাস শেষ করে বাইরে এসে ঘোরাঘুরি করতে লাগলো। এমন সময় মিতুকে দেখতে পেল। মিতুকে দেখার পর শাওন উল্টো দিকে ঘুরে তাড়াতাড়ি করে যে চলে যেতে যাবে, এমন সময় মিতালির সামনে পড়ে গেল শাওন। মিতালি শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার? শাওন সামনের দিকে গিয়ে আবার পেছনের দিকে কোথায় যাইতেছে? তুমি একটু আমার সাথে আসো, আমার আর মিতুর জরুরি কিছু কথা আছে তোমার সাথে। মিতালি আপু, না মানে আমার একটু কাজ আছে তো, তাই আর কি। আমাকে উপরে যেতে হবে। আজকে জরুরি কথা বলতে হবে না, কালকে না হয় বইলেন। আমি এখন উপরে গেলাম। আরে উপরে যাবে পরে, আগে আমাদের কথা শুনে এরপরে উপরে যাও। তোমার সাথে জরুরি কথাগুলো না বলে তুমি তো আবার ভুলে যাবে যে আমরা তোমাকে কিছু কথা বলবো। মিতালি শাওনের সাথে কথা বলতেছে, এমন সময় শাওনের পিছনে এসে দাঁড়ালো মিতু। শাওন পিছনে ফিরে যেই চলে যেতে যাবে, এমন সময় মিতু বলতে লাগলো, আরে তুমি কোথায় যেতেছো? তোমাকেই তো আমাদের প্রয়োজন। আসলে আমাকে একটা ছেলে প্রপোজ করেছে, তো ছেলেটাকে কিভাবে কি করতে হবে এটা তোমার কাছ থেকে জানার জন্য এসেছিলাম। আর তুমি কিনা পালিয়ে যেতেছো। মানে কি বলতেছেন? আপনাকে প্রপোজ করেছে? কার এত বড় সাহস যে আপনাকে প্রপোজ করেছে? ওই ছেলেকে একবার দেখিয়ে দেন, তার হাড্ডি গুড্ডি একত্রিত করে তাকে
খাইয়ে দিব। সে বলেছে যে বিকেল বেলা আমাদের বাড়িতে যাবে, তখন তো আম্মুর পড়ানোর সময় হবে। তুমি তাড়াতাড়ি করে আজকে আমাদের বাসায় চলে আইসো। তুমি আসলে আমি তোমাকে ওই ছেলেটাকে দেখিয়ে দেব, তখন ওই ছেলেটাকে একটা শিক্ষা দিয়ে দিবে। ঠিক আছে, আমি আজকে তাড়াতাড়ি চলে আসব। আর ম্যাডামকেও বলে রাখেন যাতে আজকের তাড়াতাড়ি পড়ানো যাতে শেষ করে দেয়। বিকেল বেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলবো। ঠিক আছে, আমি আম্মুকে বলে দিব। তুমি তাড়াতাড়ি চলে আসো, কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। এই বলে মিতু মিতালিকে ইশারা করতে পিছন থেকে সরে আসলো। এইদিকে শাওন ওইখান থেকে চলে আসলো সোজা বাসায়। অন্যদিকে মিতালি আর মিতু বসে আছে রিকশায়। মিতু মিতালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিতালি, ছেলেটাকে আজকে ভালোভাবে একটা শিক্ষা দিয়ে দিতে হবে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু বলেছে যে আজকে ফুবি মনির বাসায় যাবে, আজকে শাওনকে পড়ানোর জন্য বলেছে। দড়ি রেডি রাখিস। আর তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। আমি টাকাগুলো উঠিয়ে আম্মুর কাছে দিয়ে এরপরে তোদের বাসায় চলে যাব। আচ্ছা, তুই তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করব। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুই চিন্তা করিস না আমার জন্য। শাওন যাওয়ার আগেই আমি তোর বাসায় চলে যাব। মিতু মিতালির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। তাড়াতাড়ি করে 2-3টা রোশনি রেডি করে রেখে দিল মিতু। দুপুর 2:15 এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। মিতু গিয়ে দরজা খুলতে দেখতে পেল মিতালি চলে এসেছে। মিতু মিতালির সাথে গল্প করতেছে। প্রায় কিছুক্ষণ পর আবার কলিং বেল বেজে উঠল। মিতু মিতালিকে ইশারা করতে মিতালি লুকিয়ে পড়ল। মিতু গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল শাওন দাঁড়িয়ে আছে। শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু বলতে লাগলো, শাওন, তুমি সোজা আমার রুমে যাও। আম্মু একটু দোকানে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে আপু, আমি তোমার রুমে যাচ্ছি। এই বলে শাওন চলে আসলো মিতুর রুমে। বেশ কিছুক্ষণ পর মিতু আর মিতালি রুমে আসতেই দেখতে পেল শাওন চুপচাপ বসে একটা গল্পের বই পড়তেছে। এটা দেখে মিতু বলতে লাগলো, কি ব্যাপার শাওন, তুমি গল্পের বই পড়তেছো নাকি? তাড়াতাড়ি তোমার পড়া বের করো, আমি তোমাকে কিছুক্ষণ পড়াতে থাকি। আম্মু আসলে পরে বাকি পড়া আম্মু পড়িয়ে দিবে। আচ্ছা আপু, আমি বের করতেছি। শাওন পড়া বের করতে লাগলো। পড়া বের করে যেই পড়া শুরু করেছে এমন সময় মিতু আর মিতালি মিলে শাওনকে বেঁধে ফেললো। এটা দেখে শাওন কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমরা আমাকে এভাবে বেঁধে ফেলেছো কেন? আমি কি করেছি যে তোমরা আমাকে এইভাবে বেঁধে ফেলেছো? তুই কি করেছিস মনে নেই নাকি? সকালবেলা তুই আমার সাথে কিরকম একটা অঘটন করেছিস, ওই কথা মনে হয় তোর মনে নেই, তাই না? এখন মনে করিয়ে দিতেছি আমি। এই বলে মিতু শাওনের গালে চড় মারতে লাগলো। বেশ কয়েকটা চড় মারার পর শাওন বলতে লাগলো, আহ উফ আপু, আমার মনে পড়েছে, আর মারতে হবে না। আসলে আমার বন্ধুরা আমাকে খারাপ কথা বলেছিল, তাই আর কি আমি ওই কাজ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, মানলাম তোর বন্ধুরা ওই কাজ করতে বলেছে। গতকালকে আমার বিবাহ বার্ষিকীতে তুই আমাকে কি বলেছিলি মনে আছে? ওইটার বিচার করব এখন তোকে। প্লিজ আমাকে মাফ করে দেন আপু, আমি আর কখনো এই রকম কিছু বলবো না। আসলে আপনাকে তো আমার ভালো লাগে, তাই আর কি আপনার সাথে এরকম করতাম। আর আপনি সিরিয়াসলি নিয়েছেন, এবারের মতো মাফ করে দেন আমাকে। মাফ? তাও আবার আমি? কখনোই না। তোর মতো ছেলেকে তো কখনোই মাফ করব না। আজকে তোর হাড্ডি গুড্ডি ভেঙে মাংসগুলো আলাদা করে কুকুরকে খাইয়ে দিব। তুই আমাকে প্রত্যেক দিন জ্বালাতন করিস, আজকে সেই জ্বালাতনের বিচার করব। এই বলে মিতু যে শাওনকে মারতে যাবে এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। এটা দেখে মিতু মিতালিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিতালি, তুই এখানেই থাকিস আর ছেলেটাকে দেখিস, আমি দেখে আসতেছি হঠাৎ আবার কে চলে এসেছে। এখন যদি তোর আম্মু এসে এরকম অবস্থা দেখে তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? তখন কিন্তু পরিস্থিতি আর তোর সামলাতে হবে। এটা নিয়ে চিন্তা করিস না, পরিস্থিতি আমি সামলে নেব। পরিস্থিতি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এ বলে মিতু চলে আসলো নিচে। দরজা খুলে দিতেই দেখতে পেল তার আম্মু চলে এসেছে। মিতু তার আম্মুকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? তুমি না বললে ফুপুদের বাড়িতে বেড়াতে যাবে? তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কিভাবে? গিয়েছিলাম, পরে দেখতে পেলাম তাদের বাড়িতে তালা লাগানো। পাশের বাসার মহিলাকে জিজ্ঞেস করতে উনি বলল যে তারা নাকি গ্রামে গেছে। পরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তখন তারা বলেছে যে গ্রামে চলে গেছে, কয়েকদিন পর নাকি আসবে। ও আচ্ছা, তাহলে এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। মিতু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তার রুমে। এইদিকে শাওন বলতে লাগলো, আপু আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি এখন চিৎকার করব। তখন কিন্তু
ম্যাডাম এখানে এসে আমার এই অবস্থা দেখলে তোমাকে কিন্তু অনেক বকাবকি করবে। আমাকে আম্মু কিছুই করবে না, কারণ তুই যা যা করেছিস আমি সবকিছু আম্মুকে বলেছি। এটার জন্য আম্মু আমাকে কিছুই বলবে না। আর তুই চিৎকার চেঁচামেচি করতে পারলে তো করবি, এখন তোর মুখে কস্টেপ লাগিয়ে দিব। এই বলে মিতু শাওনের মুখে কস্টিপ লাগিয়ে দিল। কস্টিপ লাগানো শেষ করে চুপচাপ বসে কথা বলতেছে মিতু এবং মিতালি। এমন সময় মিতুর আম্মু মিতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মিতু, তোকে যে বললাম শাওনকে পড়ানোর জন্য, তুই পড়িয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, তাকে তো পড়াশোনা শেষ করে সে কখন পাঠিয়ে দিয়েছি। কেন, কি হয়েছে? তুই যদি তার পড়ানো শেষ করে তাকে পাঠিয়ে দিস, তাহলে তার পায়ের জুতো এখানে কেন? নিশ্চয়ই তুই কিছু একটা করেছিস শাওনের সাথে, সত্যি করে বল। আরে আম্মু, আমি কিছুই করি নাই। আমার সাথে তো মিতালি আছে, তুমি মিতালিকে জিজ্ঞেস করতে পারো, সে যে চলে গেছে। কি রে মিতালি, তুই কিছু বল। আম্মু তো আমার কথা বিশ্বাস করতেছে না, তুই বললে অবশ্যই বিশ্বাস করবে। আন্টি, মিতু একদম সত্যি কথা বলতেছে। শাওন তো সেই কখন পড়া শেষ করে চলে গেছে, এরপরে তো আর পড়তে আসে নাই। ও আচ্ছা, তুমি বসো। যেহেতু শাওন চলে গেছে, আমি তোমাদের জন্য কিছু রান্না করে নিয়ে আসছি, খাওয়া দাওয়া করে এরপরে যাবে। না আন্টি, কিছু করতে হবে না, আমি এখন বাসায় চলে যাব। আমার একটু কাজ আছে, সে কখন এসেছি। এখন যদি আমি না যাই তাহলে আম্মু অনেক বকাবকি করবে। আচ্ছা তুমি যা তাহলে। আর মিতু, তুই খাওয়া দাওয়া করছিস তো, নাকি খাবার নিয়ে আসবো তোর রুমে? আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আম্মু, আমার জন্য খাবার নিয়ে আসতে হবে না, তুমি খাবার খাও। মিতুর আম্মু বসে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় মিতু বলতে লাগলো, মিতালি তো সেই কখন চলে গেছে, আর এখন সন্ধ্যাও হয়ে এসেছে। এখন যদি আমি নিচে না যাই তাহলে তো আম্মু সন্দেহ করবে, কিন্তু তাকে কি করব? তার মুখ সেই কখন থেকে বেঁধে রেখেছি, দম বন্ধ হয়ে মারা যেতে পারে। তাড়াতাড়ি মুখ খুলে দেই, যা হবার হবে। এই বলে মিতু শাওনের মুখ থেকে কস্টেপটা খুলে দিতে শাওন যে চিৎকার করতে যাবে, এমন সময় মিতু তাড়াতাড়ি করে তার হাত চেপে ধরলো আর বলতে লাগলো, তুই যদি এখন চিৎকার চেঁচামেচি করিস তাহলে তোকে আর কখনো এখান থেকে ছেড়ে দেব না, এখানে এইভাবে বেঁধে রাখবো। যদি এখান থেকে সত্যি ছাড়া পেতে চাস তাহলে আমার কথা মানতে হবে। শাওন মাথা নেড়ে ইশারা করলো। মিতু শাওনের মুখ থেকে হাত সরাতে শাওন আবার যে চিৎকার দিতে যাবে, এমন সময় মিতু তার ঠোঁটে ঠোঁট জোড়া শাওনের ঠোঁটের সাথে একত্রিত করে দিল। প্রায় 5 মিনিট এইভাবে থাকার পর মিতু শাওনকে ছেড়ে দিতে শাওন চুপ হয়ে গেল। এটা দেখে মিতু মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এইরকম করার কারণে এই ছেলেটা একেবারে চুপ হয়ে গেল কেন? তার মানে এই ছেলেটাকে চুপ করাতে হলে এইভাবে চুপ করাতে হবে। ছি ছি, আবেগের বশে কি করে ফেললাম, ভাবতেই কেমন যেন লাগতেছে। এখন এখানে থাকলে লজ্জা করবে, নিচে চলে যাই। এই বলে মিতু চলে গেল নিচে। এসে দেখে তার আম্মু বসে আছে। মিতুকে দেখে তার আম্মু বলতে লাগলো, রে মিতু, তুই না বললি শাওন চলে গেছে? শাওনের আম্মু তো কল দিয়েছে, সবার কাছে কল দিতেছে। শাওন তো এখনো বাসায় যায় নাই। সত্যি করে বলতো, শাওনকে তোরা কি করেছিস? আমি সত্যি কথা বলতেছি, সে পড়া শেষ করে চলে গেছে, আর ওইটা তার জুতাই ছিল। কিন্তু সে কিভাবে গেছে ওইটা আমি জানি না। আসলে গতকালকে তাকে দৌড়ানি দিয়েছি তো, আজকে যখন ছুটি দিব তখন তাকে দৌড়ানি দিয়েছিলাম, সে জুতা ছাড়াই চলে গেছে। ছেলেটার জন্য টেনশন হচ্ছে, কোথায় যে গেছে কে জানে। মিতুর আম্মু এসব চিন্তা ভাবনা করতেছে। এদিকে মিতু খাবার নিয়ে চলে আসলো তার রুমে। শাওনের সামনে বসে বসে খাবার খাইতেছে। এদিকে শাওন মিতুর খাবার খাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মিতু শাওনের কাছে এসে শাওনের মুখের সামনে এক লোকমা খাবার তুলে দিতে শাওন খাবার খেতে লাগলো মিতুর হাত থেকে। বেশ কিছুক্ষণের মধ্যেই দুজন খাবার খাওয়া শেষ করে ফেল। মিতু শেষ করে পানি খাইয়ে প্লেটটা নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু ফোনে যেন কার সাথে কথা বলছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের বাসায় আছে। খাওয়া দাওয়া শেষ করে একটু আগে ঘুমাতে চলে গেছে। আমার মনেই ছিল না আপনাকে ফোন দিতে, আপনি এখন ফোন দিয়েছেন তাই মনে পড়েছে। আচ্ছা, শাওনকে সকালবেলা পাঠিয়ে দিয়েন, তাকে না দেখলে আমি থাকতে পারি না। আচ্ছা, সকালবেলা আমি পাঠিয়ে দিব। এই বলে মিতুর আম্মু কলটা কেটে দিল। এইদিকে মিতু নিচে খাবারের প্লেট রেখে যে চলে যেতে যাবে, এমন সময় তার আম্মু বলতে লাগলো, মিতু, এইদিকে আয়। চুপচাপ আমি যা বলবো সত্যি কথা বলবি, মিথ্যা কথা বললে তোর খবর আছে। মিতু তার আম্মুর পাশে এসে বসে পড়লো। চুপচাপ বসে আছে। এমন সময় মিতুর আম্মু বলতে লাগলো, সত্যি করে বলতো, শাওন কোথায়? আমি জানি শাওনকে তুই কোথাও লুকিয়ে রেখেছিস, সত্যি করে বল।
শাওনকে আবার রুমে বেঁধে রেখেছি। সে আমাকে অনেক জ্বালাতন করে, তাই আজকে আমি আর মিতালি মিলে তাকে বেঁধে রেখেছি। এর পরবর্তী গল্প শুনতে চাইলে এখনই চোখ রাখুন, এরপরে ভিডিও আপলোড করা হয়েছে। অবশ্যই চোখ রাখুন সাদা আকাশ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।